রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। তালেবান পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের দিন কাবুলে বিমান হামলা পাকিস্তানে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, তবে কতদিন টিকবে তা নিয়ে সংশয়। নেতানিয়াহু বলেছেন, হামাস নিরস্ত্র না হলে যে কোনো সময় হামলা চালানো হবে। চীনের বিরুদ্ধে আবার শুল্ক যুদ্ধ শুরু। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা। আফগানিস্তানের কাবুলে ও পাকতাকিয়া অঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবারের এই বিমান হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও বড় ধরনের তিক্ততায় মোড় নিল। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান তালেবান টিটিপি প্রধান নূর ওয়ালিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তবে তালেবান সরকার বলেছে, নূর ওয়ালি নিরাপদে রয়েছেন। কাবুল সহ দুটি এলাকায় পাকিস্তানের হামলার কথা স্বীকার করেছেন তালেবান সরকার মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তবে পাকিস্তানের পক্ষ থেকে বৃহস্পতিবারের হামলা বিষয়ে কোনো আনুষ্ঠানিক দাবি করা হয়নি। পাকিস্তান আর্মি মুখপাত্র আহমেদ শরীফ বলেছেন, আফগানিস্তান পাকিস্তান তালেবানকে আশ্রয় দিচ্ছে। আফগানিস্তানে পাকিস্তান তালেবানদের ঘাঁটি রয়েছে, সেখান থেকে তারা পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। এ কাজে আফগানিস্তানকে সহায়তা দিচ্ছে ভারত। এ বিষয়ে যাবতীয় প্রমাণ রয়েছে পাকিস্তানের কাছে। বৃহস্পতিবার পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের মানুষের নিরাপত্তার জন্য আমাদের যা করণীয় আমরা করে যাব। 2021 সালের আগস্টে আমেরিকানদের হটিয়ে ফের দেশটির ক্ষমতা দখল করে তালেবান সরকার। তাদের প্রতি অনেক নমনীয় নীতি অবলম্বন করেন পাকিস্তানের তখনকার ইমরান খান সরকার। কিন্তু ইমরান খানের পর শাহবাজ শরীফ ক্ষমতায় আসার পরপরই আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কঠোর অবস্থান নেয় এবং পাকিস্তানপন্থী তালেবানদের ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে হামলা চালাতে শুরু করে। পাকিস্তানে রয়েছে তালেবানদের সশস্ত্র গ্রুপ, যা টিটিপি নামে পরিচিত। তাদের লক্ষ্য আফগানিস্তানের ন্যায় যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করা এবং তালেবান স্টাইলে সরকার প্রতিষ্ঠা করা। পাকিস্তানের অভিযোগ, টিটিপিকে মদদ দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগানিস্তান সীমান্তে রয়েছে টিটিপি সহ পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের অনেক ঘাঁটি। টিটিপিকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রয়েছে পাকিস্তানে। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি 6 দিনের সফরে যেদিন দিল্লিতে পা রাখেন, সেদিনে পাকিস্তানে হামলা করে কাবুলে। এই ঘটনাকে কাকতালীয় হিসেবে নয়, বরং পাকিস্তানের পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2021 সালে পুনরায় ক্ষমতায় আসার পর তালেবান সরকারের এটি প্রথম উচ্চ পর্যায়ের ভারত সফরের ঘটনা। ভারত ছিল তালেবান সরকারের ঘোর বিরোধ। তালেবানদের বিরুদ্ধে জঙ্গি আর ইসলামী সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অনেক অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়েছে ভারত। কিন্তু সেই ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে তালেবান সরকার। একে ভালোভাবে দেখছে না পাকিস্তান ও চীন। ভারতের সাথে তালেবান সরকারের এই ঘনিষ্ঠতাকে বিশ্লেষকরা তালেবানদের ভ্রান্ত নীতি হিসেবে দেখছেন, কারণ ভারত কখনো নিজের স্বার্থ ছাড়া তালেবানদের স্বার্থ দেখবে না। পাকিস্তানের অভিযোগ, ভারত তালেবানদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে মরিয়া হয়ে চেষ্টা করছে, আর সে ফাঁদে পা দিয়েছে তালেবান সরকার। তালেবানদের সাথে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ করার অন্যতম লক্ষ্য হলো পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী, জঙ্গিবাদ ও নাশকতা সৃষ্টি করা। তালেবান সরকারের সহায়তা নিয়ে তারা বর্তমানে ফিতনা খারিজি নামক এক সন্ত্রাসী সংগঠনের জন্ম দিয়েছে এবং তাদের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে পাকিস্তানে। এসব বিষয় নিয়ে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক ক্রমে তিক্ত থেকে তিক্ততর হচ্ছে। চীন তার ভৌগোলিক, অর্থনৈতিক সহ বহুমুখী স্বার্থে চাচ্ছে পাকিস্তান আফগানিস্তান সুসম্পর্ক বজায় থাকুক। কিন্তু ভারতের ষড়যন্ত্র আর তালেবান সরকারের হঠকারী আর ভ্রান্ত নীতি এই ক্ষেত্রে বাধা হিসেবে বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানকে চাপে রাখার জন্য তালেবান সরকার তার দেশে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের মদত দান এবং এক্ষেত্রে ভারতের সহায়তা গ্রহণের নামে তালেবান সরকার যা করছে তা তাদের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। প্রকাশিত খবর অনুযায়ী আমির খান মুত্তাকির ভারত সফরের মাধ্যমে ইতোমধ্যে কাবুলে ভারতের পূর্ণ দূতাবাস খোলার সম্মতি দিয়েছেন। 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখলের পর সেখানে যুক্তরাষ্ট্রের সহায়তায় সোনার সংসার পেতেছিল ভারত। বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে কয়েক হাজার কোটি টাকা। কিন্তু 2021 সালে যুক্তরাষ্ট্রের বিদায়ের সাথে সাথে ভারতকেও পালিয়ে আসতে হয় আফগানিস্তান থেকে। ভেস্তে যায় সেখানে তাদের বিশাল সব প্রকল্প আর নানামুখী কার্যক্রম। যুক্তরাষ্ট্র ও ভারতের বিদায়ের পর আফগানিস্তানের অবস্থান পাকাপোক্ত
করে চীন ও রাশিয়া। পাকিস্তানেরও গুরুত্ব বাড়ে মধ্য এশিয়ায়। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ভারত আবার আফগানিস্তানে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। বস্তুত বিনিয়োগের নামে ভারত আফগানিস্তানে ফিরে আবার পাকিস্তান ও চীনের বিরুদ্ধে নানা ধরনের অপকৌশল বাস্তবায়ন করতে চায়। তাছাড়া সে দেখাতে চায় ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানে তাদেরও উপস্থিতি রয়েছে। কারণ এটি এখন পরিষ্কার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন, আফগানিস্তান, পাকিস্তান থেকে ইরান পর্যন্ত দীর্ঘ নেটওয়ার্কের মাধ্যমে স্থলভাগে ভারতকে ঘিরে ফেলেছে। এই দুরবস্থা কাটিয়ে উঠতে ভারত তাদেরই ঘোষিত জঙ্গি আর ইসলামিক সন্ত্রাসী তালেবানদের সাথে এখন দোস্তি প্রতিষ্ঠায় মরিয়া। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর ভারত অনেক দিন ধরে গোপনে বা ব্যাকডোরে তালেবানদের সাথে যোগাযোগ করতে থাকে। এরপর প্রকাশ্যে ভারতের বিভিন্ন কর্মকর্তা কাবুল সফর শুরু করে। এবার ভারত সফর শুরু করলো তালেবান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার থেকে গাজায় হামলা বন্ধ করেছে ইসরায়েল। শুরু হয়েছে ইসরায়েলি সেনা প্রত্যাহার। নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি। গত মার্চ মাসে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এই প্রথম একটি দিন গাজা পার করল ইসরায়েলের হামলা ছাড়া। ইসরায়েলের সংসদে পাশ হয় গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্ব। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, এখন থেকে 72 ঘন্টার কাউন্টডাউন শুরু হলো। 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। নেতানিয়াহু বলেন, হামাস যদি সম্পূর্ণ নিরস্ত্র না হয় তাহলে আমরা আবার গাজায় হামলা চালাবো। হামাস যদি নিরস্ত্র না হয় তাহলে আমরা পুরোদফা সেনা প্রত্যাহার করব না। যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, আমরা হামাসকে নিরস্ত্র করবই। হামাস যদি স্বেচ্ছায় নিজেদের নিরস্ত্রীকরণ করে তবে ভালো, আর যদি না করে তবে তা হবে তাদের জন্য খুবই কঠিন। আমরা গাজাকে সম্পূর্ণ হামাসের অস্ত্রমুক্ত একটি এলাকায় পরিণত করব। ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, তারা গাজায় এখনও যেসব এলাকায় অবস্থান করবে তার কাছাকাছি যেন কোনো ফিলিস্তিনি না আসে। নেতানিয়াহুর এই ঘোষণার পর যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনই গাজায় সশস্ত্র হামাসকে দেখা গেছে। এর মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে তারাই এখনও গাজা নিয়ন্ত্রণ করছে। নেতানিয়াহুর হুমকি অনুসারে হামাস যদি সম্পূর্ণ নিরস্ত্র না হয় তাহলে গাজায় ফিরে আসা ফিলিস্তিনিদের জীবন আবার জাহান্নামে পরিণত হতে পারে। কারণ যে কোনো সময় ইসরায়েল হামলা চালাবে তাদের উপর। বিভিন্ন কারণে গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ হওয়া নিয়ে এখনো গভীর সংশয় রয়ে গেছে। কারণ ইসরায়েল হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণের দাবি করলেও এই বিষয়ে হামাসের সম্মতি আদায় করা সম্ভব হয়নি। অপরদিকে ইসরায়েলও গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে না। তাছাড়া হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা শাসনের ক্ষেত্রে তারা সেখানে টনি ব্লেয়ারের নেতৃত্বে কোনো বিদেশি অভিভাবকত্ব মানবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আর যুদ্ধ হবে না, কারণ দুই পক্ষই এখন ক্লান্ত। ট্রাম্প বলেছেন, আগামী সোমবার তিনি মিশর সফর করবেন। সেখানে গাজা বিষয়ে মিলিত হবেন জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে। চীনের বিরুদ্ধে আবার বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত 100% শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি, আর সেটা কার্যকর হতে পারে 1 নভেম্বর থেকে। অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হলে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের পরিমাণ দাঁড়াবে 130%। শুক্রবার ট্রাম্পের এই ঘোষণার পর আবার টালমাটাল অবস্থা দেখা দেয় দেশটির শেয়ার বাজার সহ অনেক ক্ষেত্রে। ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের ডাওয়ের মূল্য পতন ঘটে 2%, S&P 500 এর শেয়ার পতন ঘটে 2.5% এবং টেক জায়ান্ট নাসদাকের শেয়ারের মূল্য পতন ঘটে 3.5%। নতুন শুল্ক যুদ্ধের ফলে ব্যাপক অস্থির হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে ব্যাপকভাবে নির্ভরশীল চীনা রেয়ার আর্থ পণ্যের উপর। চীনা রেয়ার আর্থ ছাড়া অচল হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন সহ অনেক ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন। যুক্তরাষ্ট্র বর্তমানে সারা বিশ্ব থেকে যত পণ্য আমদানি করে তার 30 ভাগের বেশি আমদানি করে চীন থেকে। এই অবস্থায় চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে দেশটির সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে দাম বৃদ্ধির কারণে। ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেন। পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রতিযোগিতায় চীনের বিরুদ্ধে তিনি 145% পর্যন্ত শুল্ক আরোপ করেন। তবে পরবর্তীতে তা ট্রাম্প স্থগিত করে চীনা সব পণ্যের উপর 30% শুল্ক কার্যকর করেন। কিন্তু শুক্রবার তিনি আবার নতুন করে চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করলেন।
বাংলাদেশের সামরিক ও কৌশলগত পরিবেশে সাম্প্রতিক বছরগুলোতে যেই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তা কেবল সমরাস্ত্র নয়, এটা একটি বিস্তৃত প্রতিরক্ষা নীতির পুনর্গঠনও, যেখানে বিদেশি ক্রয়, স্থানীয় উৎপাদন, সাংগঠনিক সংস্কার এবং বহুস্তরের আকাশ প্রতিরক্ষা তৈরি করা হচ্ছে। এর প্রেক্ষাপটেই তুরস্কের হিসার পরিবারের ক্ষেপণাস্ত্র সমূহের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও কার্যক্ষমতা বিশ্লেষণ করে দেখা দরকার কেন এবং কিভাবে এগুলো বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদার সঙ্গে মিলে যেতে পারে। বাংলাদেশের পরিকল্পনা চীন, সুইজারল্যান্ড, তুরস্ক থেকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম আনা, বিওএফে ম্যানপ্যাডস ও শোরার্স উৎপাদন, এমআরস্যাম অগ্রাধিকার, আলাদা এয়ার ডিফেন্স কোর গঠন এবং যুক্তরাষ্ট্র থেকে উপযুক্ত অস্ত্র সংগ্রহ, সব মিলিয়ে একটি বহুমাত্রিক কৌশলকে নির্দেশ করে। হিসার এই কৌশলের এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হতে পারে, বিশেষত নিম্ন ও মধ্য উচ্চতার হুমকি মোকাবেলায়। হিসার এ ও হিসার ও দুটোরই মূল বৈশিষ্ট্যগুলো হলো ভার্টিক্যাল লঞ্চ ক্ষমতা, 360 ডিগ্রি কভারেজ, ডুয়েল পালস সলিড প্রপেল্যান্ট ইঞ্জিন, থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল, ইম্প্যাক্ট ও প্রক্সিমিটি ফিউজ এবং মাল্টিপল প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন সক্ষমতা। প্রযুক্তিগতভাবে এই সিস্টেমগুলি স্বয়ংক্রিয়ভাবে 3D সার্চ রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং ফায়ার কন্ট্রোল ইউনিট নিয়ে কাজ করে, যা স্বল্প সময় মোবাইল অপারেশন চালাতে সক্ষম। হিসার এ এর আনুমানিক ইন্টারসেপশন রেঞ্জ 15 কিলোমিটারের উপর আর হিসার ও এর 25 কিলোমিটার বা তার বেশি, অর্থাৎ এগুলো স্পষ্টভাবে শর্ট টু মিড রেঞ্জ সিস্টেম, যেগুলো করে ভাঙা বা বড় আকারের রেঞ্জ কভারেজ দেয় না, তবে ঘন জনবহুল বা মূল্যবান অবকাঠামো রক্ষায় অত্যন্ত কার্যকর। বাংলাদেশের ভূরূপ, সীমাবদ্ধ অর্থনৈতিক সম্পদ ও আঞ্চলিক হুমকি বিবেচনায় হিসার পরিবারের দক্ষতা বিশেষভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশের মতো দেশে যেখানে বিমানবন্দর, বন্দর, সেনা কেন্দ্রিক কনসেন্ট্রেশন ও জনবহুল নগর কেন্দ্রগুলো ক্ষতি হলে তা বিস্তৃত পরিণতি ডেকে আনতে পারে, সেখানে 15 থেকে 25 কিলোমিটার রেঞ্জের সিস্টেম একান্তভাবে জরুরি প্রথম স্তরের প্রতিরক্ষা হিসেবে কাজ করতে পারে। একই সঙ্গে দেশের ম্যানপাওয়ার স্থানীয় উৎপাদন চালু করার উদ্যোগ আত্মনির্ভরতা বাড়াবে, সরবরাহ চেইন ভেঙে পড়লে দ্রুত বদলি নিশ্চিত করবে এবং খরচ নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে স্থানীয় উৎপাদন সফল করতে প্রযুক্তিগত জ্ঞানের সরবরাহ, মান নিয়ন্ত্রণ, ব্যাপক পরীক্ষামূলক পরিবেশ এবং উচ্চমানের সিপিআর পার্টস লজিস্টিক আবশ্যক। হিসারের মতো সিস্টেম ক্রয়ে যে বিষয়গুলো বিবেচনা করা জরুরি সেগুলোর মধ্যে রয়েছে সিস্টেম ইন্টারঅপারেবিলিটি, অর্থাৎ তুর্কি সিস্টেমকে বাংলাদেশের বাকি রাডার, C2 নেটওয়ার্ক এবং সম্ভাব্য চীনা, সুইস বা আমেরিকান সরবরাহকৃত সিস্টেমের সঙ্গে কিভাবে সংযুক্ত করা যাবে। হিসারের মডুলার ডিজাইন ইন্টারফেসের সুবিধা দিয়েছে, কিন্তু দুই দিক ডেল্টা লিঙ্ক, IFF এবং উচ্চ স্তরের ডেটা ফিউশন কোর ইস্যু যাতে থাকে তা নিশ্চিত করতে হবে। C2 বা কমান্ড কন্ট্রোল স্তরে রিয়েল টাইম ডেটা শেয়ারিং ও সেন্সর ফিউশন না থাকলে পৃথক সিস্টেমগুলো কেবল আলাদাভাবে ব্যবহার হবে। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন একটি কেন্দ্রীভূত বা বিতরণকৃত C2 স্থাপত্য, যেখানে 3D সার্চ রাডার, AWACS জাতীয় সেন্সর বা স্থলভিত্তিক অন্যান্য সেন্সরগুলো ফিড ফিউজিং করে দ্রুত সঞ্চালন ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ। নতুন প্রযুক্তি আনলে অপারেটর, টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের জন্য আন্তর্জাতিক মানের ট্রেনিং প্রোগ্রাম, সিমুলেটর ও রিয়েল ওয়ার্ল্ড ড্রিলের ব্যবস্থা করতে হবে। তুরস্ক থেকে প্রযুক্তি স্থানান্তর বা প্রশিক্ষণ চুক্তি থাকলে তা দ্রুত সক্ষমতা তৈরিতে সহায়ক হবে। বাংলাদেশ যেহেতু এমআরস্যাম ক্রয়কে অগ্রাধিকার দিচ্ছে, হিসার ও স্তরের সিস্টেমগুলো এই এমআরস্যামগুলোর সাথে মিলিয়ে মিড লেভেলের একটি ঘূর্ণায়মান সুরক্ষা প্রদান করতে পারবে। এমআরস্যাম যদি লং রেঞ্জ কভারেজ দেয় আর হিসার মিড রেঞ্জ দেয়, তাহলে ম্যানপ্যাডস, শোরার্স নিচু স্তর ঢেকে দেবে। এটা ভৌগোলিকভাবে স্পষ্ট কভারেজের পরিকল্পনা করলে কার্যকর। অর্থনৈতিক দিক থেকে বহু উৎস থেকে অস্ত্র সংগ্রহ করা কূটনৈতিকভাবে সুবিধাজনক হলেও ইন্টারঅপারেবিলিটি ও রক্ষণাবেক্ষণ জটিলতা বাড়ায়। স্পেয়ার পার্টস, সফটওয়্যার লাইসেন্সিং এবং লজিস্টিক চেইনগুলোর জন্য দীর্ঘমেয়াদী চুক্তি কৌশলগতভাবে জরুরি।
বফে ম্যানপাওয়ার্স ও শোল্ডার্স তৈরির পরিকল্পিত উৎপাদন লাইন স্থাপন করলে হাতে নাতে প্রতিরক্ষা শিল্পের ভিত্তি তৈরি হবে। তবে এখানে পূর্ণমানের ওয়েপন সিস্টেম তৈরি করতে প্রয়োজন উপাদান ও সাবসিস্টেম, যেমন উচ্চমানের থার্মাল সিকার, ইমেজিং সিস্টেম, নির্ভরযোগ্য প্রোপেল্যান্ট ও বিস্ফোরক ওয়ারহেড প্রযুক্তি। এগুলোতে বিদেশি অংশীদারিত্ব বা লাইসেন্সিং প্রয়োজন হতে পারে এবং কিছু উপাদান আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় থাকতে পারে। অপারেশনাল বাস্তবে হিসার ইউনিটগুলো মোবাইল চালিত প্ল্যাটফর্মে বসানো হলে কনভয় রক্ষা, সামরিক কনসেন্ট্রেশন এলাকা রক্ষা ও বন্দর হারের নিরাপত্তার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাবে। টু-ওয়েড টেলিস্কোপিক বা টোয়েড লঞ্চ ইউনিটগুলি স্থলভিত্তিক স্থায়ী ডিপ্লয়মেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে, আর স্বচালিত ইউনিটগুলো দ্রুত পুনঃস্থাপনের মাধ্যমে আক্রমণের সময় টার্গেট রক্ষা করবে। কৌশলগতভাবে বিবেচনা করলে হিসারের মতো সিস্টেম বাংলাদেশকে আঞ্চলিক হুমকির বিরুদ্ধে দ্রুত সুরক্ষা দেওয়ার সক্ষমতা দেবে, কিন্তু পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা তৈরিতে এটি একমাত্র উপায় নয়। উচ্চতর হুমকি যেমন ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল বা উন্নত স্টেলথ বিমান মোকাবেলায় উচ্চ রেঞ্জ সিস্টেম ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের প্রয়োজন থেকে যায়। বাজেটের বাস্তবতায় ধাপে ধাপে বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে প্রথম পর্যায়ে ম্যানপাওয়ার্স শোল্ডার্সের স্থানীয় উৎপাদন চালু করা, কিছু প্রাথমিক হিসার ব্যাটারি স্থাপন করে সেগুলো অপারেশনাল ও রক্ষণাবেক্ষণ পর্যায়ে পরীক্ষা করে নেওয়া এবং পরবর্তী পর্যায়ে MRSAM ও সম্ভাব্য লং রেঞ্জ সিস্টেম একীভূত করাই যুক্তিযুক্ত কৌশল। কূটনৈতিক দিক থেকে বাংলাদেশ তুরস্ক থেকে হিসার ক্রয় করে তখন দুই দেশের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা মজবুত হবে। একই সঙ্গে চীন, সুইজারল্যান্ড ও মার্কিন উৎস থেকে ভিন্ন ভিন্ন সিস্টেম থাকার কারণে আন্তঃসরবরাহ ও রক্ষণাবেক্ষণ চেইনকে সাবধানে ডিজাইন করতে হবে যাতে কোনো এক উৎসে অচল হলে অপারেশনাল ক্ষমতা বিঘ্নিত না হয়। একটি কার্যকরী রোডম্যাপ হিসেবে প্রস্তুত করা যায়। প্রথমত, বফে ম্যানপাওয়ার্স শোল্ডার্স উৎপাদন লাইন স্থাপন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা। দ্বিতীয়ত, সীমিত সংখ্যক হিসার ব্যাটারি ক্রয় করে সীমিত অপারেশনাল অঞ্চলে স্থাপন এবং বাস্তব উপকরণে ট্রায়াল চালানো। তৃতীয়ত, C2 রাডার নেটওয়ার্ক ও ডেটা ফিউশন সেন্টার গড়ে তোলা। চতুর্থত, MRSAM বা লং রেঞ্জ সিস্টেম আনা এবং সবগুলোকে একত্রে ইন্টিগ্রেট করা। প্রযুক্তিগত প্রশিক্ষণ, সিমুলেটর, স্পেয়ার পার্টস স্টক ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো না থাকলে সিস্টেমগুলো দীর্ঘমেয়াদে কার্যকারিতা হারাবে। তাই এগুলোতে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। শেষ পর্যন্ত লক্ষ্য হওয়া উচিত একটি নমনীয়, বহুমাত্রিক এবং অর্থনৈতিকভাবে টেকসই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন, যেখানে হিসারের মতো মিড রেঞ্জ সিস্টেমগুলো একটি নির্দিষ্ট কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। বিশেষত নিম্ন মধ্য স্তরের হুমকি থেকে পুঙ্খানুপুঙ্খ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই সমন্বিত কৌশল মেনে চললে বাংলাদেশের সুরক্ষা পরিসর উন্নত হবে, স্বাধীনতা রেখা বজায় থাকবে এবং ভবিষ্যৎ হুমকির মোকাবেলায় মাঠ পর্যায়ে দ্রুত ও নির্ভরযোগ্য প্রতিক্রিয়া সম্ভব হবে। বার্তা পুতিনের হাতে, ইরানের কাছে শান্তির সংকেত পাঠালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধোঁয়া এখনো মিলিয়ে যায়নি, কিন্তু তেল আবিবের দিক থেকে আসছে এক নতুন বার্তা। ইসরায়েল আর ইরানের সঙ্গে কোনো সংঘাত চায় না, এমন বার্তায় পৌঁছে দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে ইসরায়েল। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সেন্ট্রাল এশিয়া রাশিয়া সম্মেলনে পুতিন নিজেই জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, ইসরায়েলি নেতৃত্ব আমাকে অনুরোধ করেছে যেন আমি আমাদের ইরানি বন্ধুদের জানাই ইসরায়েল আর কোনো সংঘাতে জড়াতে চায় না এবং সমাধানের পথে এগোতে চায়। যুদ্ধের আগুনে জ্বলেছিল অঞ্চল। মাত্র 3 মাস আগেই গত জুনে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরান ইসরায়েল উত্তেজনা চরমে ওঠে। 13 জুন শুরু হওয়া সংঘাত টানা 12 দিন স্থায়ী হয়। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন ইসরায়েলি আক্রমণে। এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। কিন্তু তারপরেই পরিস্থিতি ঘুরে যায়। ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলকে বাধ্য হতে হয় একতরফা যুদ্ধবিরতি ঘোষণায়। ইরানকে ঠেকানো যায়নি, এখন শান্তির চেষ্টা। এই যুদ্ধের ফলেই ইরানের সামরিক ও কূটনৈতিক শক্তির নতুন বার্তা পৌঁছায় বিশ্বে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুধু ইসরায়েলের ঘাঁটি নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করে। বিশ্লেষকেরা বলছেন, এটাই ছিল ইরানের শক্তি প্রদর্শনের মুহূর্ত, যা ইসরায়েল ও পশ্চিমা জোটকে সতর্ক করেছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরান এখন কেবল মধ্যপ্রাচ্যের নয়, মস্কো, বেইজিং, তেহরান অক্ষের এক গুরুত্বপূর্ণ সদস্য। ফলে পুতিনের মাধ্যমে বার্তা পাঠানো ইসরায়েলের জন্য এক ধরনের
ধরনের কূটনৈতিক স্বীকারোক্তি বলেই দেখা হচ্ছে। একজন রুশ বিশ্লেষক বিবিসিকে বলেন, ইসরায়েল বুঝেছে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত মানে আঞ্চলিক আগুন জ্বালানো, তাই তারা এখন রাশিয়ার মাধ্যমে শান্তির পথ খুঁজছে। পুতিনের কূটনৈতিক বার্তা। পুতিন বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আস্থার ভিত্তিতে কথা বলি। তারা আমাদের অনুরোধ করেছে আমরা যেন ইরানকে জানাই তারা কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করতে চায়। তিনি আরো যোগ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের সমাধান সম্ভব কেবল কূটনীতির মাধ্যমে, এর বিকল্প কিছু নেই। রুশ প্রেসিডেন্ট জানান, ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে। মস্কো সম্প্রতি IAEA প্রধান রাফায়েল গ্রসিকে আতিথ্য দিয়েছে, যেখানে ইরানও সমাধানমুখী মনোভাব প্রকাশ করেছে। ইরানের অবস্থান অটল। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইরানের মতে সাম্প্রতিক উত্তেজনার কারণ হলো মার্কিন ও ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গ ও বেআইনি পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমরা সংঘাত চাই না, কিন্তু প্রতিরোধে প্রস্তুত। আমাদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না। ইসরায়েলের শান্তি বার্তা নিঃসন্দেহে বড় খবর, কিন্তু প্রশ্ন একটাই, এই শান্তি কতটা আন্তরিক? কারণ মাত্র কয়েক মাস আগে ইসরায়েল ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছিল, পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এখন হঠাৎ শান্তি বার্তা। এ কি নতুন কূটনৈতিক খেলা, নাকি সত্যি যুদ্ধের ক্লান্তি থেকে জেগে ওঠা নতুন বাস্তবতা? যেদিকেই হোক, একথা নিশ্চিত, ইরানের শক্তি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তেল আবিবকেও এখন শান্তির ভাষায় কথা বলতে হচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি। তেহরানের সিদ্ধান্তে কাঁপছে ইসরায়েল। ইরান আবারও দেখিয়ে দিল তাদের প্রতিরক্ষার সিদ্ধান্তে কারো হাত নেই। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি তুলে নিয়েছেন ক্ষেপণাস্ত্র কর্মসূচির সব সীমাবদ্ধতা, এমন দাবি উঠে এসেছে ইরানের সংসদের ভেতর থেকেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েদ আর স্থানীয় এক সংবাদ মাধ্যমে বলেছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে। তার দাবি অনুযায়ী আগে খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটার পর্যন্ত সীমিত রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে। এর মানে ইরানের ক্ষেপণাস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের দিকেও তা করে থাকতে পারে। আরদেস্তানির ভাষায়, তেহরান আর কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি আমাদের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব, অন্য কারো চাপে নয়। এই এক বাক্যেই যেন ইরানের বার্তা স্পষ্ট। তেহরান এখন নিজের পথে হাঁটছে, আর কেউ সেই পথ থামাতে পারবে না। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তেহরান, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই সিদ্ধান্ত সত্য হয় তবে এটি ইরানের প্রতিরক্ষা নীতিকে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। কারণ গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ উত্তেজনা দেখা দিয়েছিল, সেই ঘটনার পর থেকেই তেহরান তার সামরিক অবস্থান আরো দৃঢ় করছে। ইরানের সেনাবাহিনী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা নয়, বরং এক ধরনের কূটনৈতিক বার্তাও বটে। এটি যেন আমেরিকা ও ইসরায়েলকে বলে দিচ্ছে, আমরা থামবো না, আমাদের আকাশের সীমা এখন পৃথিবীর গণ্ডিও ছুঁবে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি বলেন, তেহরানের লক্ষ্য প্রতিরক্ষা, আগ্রাসন নয়, কিন্তু কেউ যদি আমাদের সীমা অতিক্রম করে আমরা চুপ থাকবো না। এই অবস্থান ইরানের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। যে দেশ একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় নিঃস্ব হয়ে পড়েছিল, সেই দেশ আজ নিজের প্রযুক্তি, নিজের বিজ্ঞান, নিজের মাটির শক্তিতে তৈরি করেছে হাজার কিলোমিটার দূরের শত্রু ধ্বংস করার ক্ষমতা। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সৌদি আরব, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেখানে তেহরানের অগ্রগতি ঠেকাতে মরিয়া, সেখানে খামেনির এই পদক্ষেপ যেন বলছে, আমরা ভয় পাই না, আমরা প্রস্তুত। তেহরানের আকাশ এখন শুধু রক্ষা নয়, প্রতিরোধের প্রতীক। আর খামেনির এক সিদ্ধান্ত যেন নতুন করে লিখে দিল, ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা নেই, সীমা কেবল তাদের প্রতিজ্ঞায়। ট্রাম্পের জন্য ভয়ঙ্কর বার্তা। রাতের অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন। রাত ছিল নীরব, মরুভূমির আকাশে তারারা ঝলমল করছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। তেহরানের আকাশ চিরে উঠে গেল 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দূর থেকে মনে হচ্ছিল যেন বজ্রপাত আকাশে বিদীর্ণ করছে। আর সেই মুহূর্তেই সারা বিশ্বের স্ক্রিনে ছড়িয়ে পড়ল এক নতুন আতঙ্ক, এক নতুন বার্তা, ইরান থেমে নেই।
এই উৎক্ষেপণ কোনো সাধারণ মহড়া নয়, বরং ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ছুড়ে দেয়া এক সতর্কীকরণ। ইরান তার সবচেয়ে উন্নত কঠিন জ্বালানি চালিত সেকজিল ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকারে ছেড়ে প্রমাণ করলেও তারা এখনো দমে যায়নি। আতঙ্কের রাত, বিস্ময়ের ভোর। ইরানি মিডিয়া জানিয়েছে সেমনান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। 2500 কিলোমিটার পাল্লার সেকজিল সহজেই ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধোঁয়াহীন ঝড়ের গতিতে আকাশে ছুটে চলেছে রকেট, যেন আকাশ নিজেই কেঁপে উঠছে। এই দৃশ্য শুধু ইরানের শক্তি নয়, বরং প্রতিরোধের ঘোষণা। জুন মাসে 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছিল ট্রাম্পের হস্তক্ষেপে। তখন মনে করা হয়েছিল ইরান হয়তো শান্ত হবে, কিন্তু এই রাতের আগুন বলে দিল শান্তি নয়, প্রতিশোধের পথেই হাঁটছে তেহরান। ট্রাম্পের হুমকি বনাম ইরানের উত্তর। ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বলেছেন, কিন্তু ইরান সোজা সাপটা জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা কারো অনুমতি নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই আলোচনার টেবিল অচল। এখন ইরান ক্ষেপণাস্ত্র উড়িয়ে যেন বলল আলোচনার নয়, প্রতিরোধের সময় এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, আমরা বিদেশি আগ্রাসন প্রতিহত করব, নিজেদের কৌশলগত স্বাধীনতা রক্ষা করব। এই বক্তব্যের প্রতিধ্বনিত হলো সেই ক্ষেপণাস্ত্রের গর্জন। স্ন্যাপব্যাকের ছায়া, তবুও দৃঢ় ইরান। জাতিসংঘ ইতিমধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে, আর মাত্র কয়েকদিনের মধ্যে 28 সেপ্টেম্বর আবার চালু হবে পুরনো সেই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বলছে ইরান ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে চুক্তি ভঙ্গ করেছে, কিন্তু তেহরান পাল্টা জানায় তারা এখনো মূল চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রশ্ন উঠছে, যে দেশ রাতের অন্ধকারে আকাশ কাঁপিয়ে সেকজিল ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে, তাকে কি সত্যিই থামানো যাবে নিষেধাজ্ঞার কাগজে শৃঙ্খলে? ইরান এই পরীক্ষার বিষয়ে মুখ খোলেনি, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে রেখেছে আসল কৌশল। কিন্তু বাস্তবে সেটি তাদের সবচেয়ে বড় বার্তা। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং সেটা এক অদৃশ্য হুঙ্কার। বিশ্ব আজ বুঝতে পারছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং যুদ্ধক্ষেত্রের নিয়ম নতুন করে লিখছে। ট্রাম্প যেখানে নিষেধাজ্ঞার শিকল পরাতে চাইছেন, তেহরান সেখানে আকাশে আগুন ছুঁড়ে দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। খোররামশাহের 8 বছর, আঞ্চলিক প্রতিরক্ষা থেকে বৈশ্বিক শক্তি হওয়ার পথে ইরান। 8 বছর আগে 23 সেপ্টেম্বর 2017 তেহরানের আকাশে গর্জে উঠেছিল এক নতুন শক্তি। খোররামশাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শুধু একটি অস্ত্রের জন্মই ছিল না, এটি ছিল ইরানের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা। খোররামশাহ নামটি এসেছে দক্ষিণ পশ্চিম ইরানের সেই শহর থেকে, যা 1980-এর যুদ্ধের প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ক্ষেপণাস্ত্রটির উত্থানও সেই প্রতিরোধের ধারাবাহিকতা। প্রথম সংস্করণে ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ছিল প্রায় 13 মিটার, ওজন 20 টন। এক ধাপের তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারত 2000 কিলোমিটার দূরে, অর্থাৎ গোটা অঞ্চলের গুরুত্বপূর্ণ লক্ষ্য একেবারেই এর আওতায়। এর বিশেষত্ব ছিল নকশায়। পুরনো শাহাব 3 এর মতো পেছনে বড় স্ট্যাবিলাইজিং ফিন ছিল না, বদলে ব্যবহার করা হয়েছিল থার্স্ট ভেক্টর কন্ট্রোল প্রযুক্তি। এতে ওজন কমেছে, রাডারে ধরা পড়ার ঝুঁকি কমেছে, আর বহন করা সহজ হয়েছে। ভয়ঙ্কর ক্ষমতা। খোররামশাহ বহন করতে পারে সর্বোচ্চ 1800 কেজি ওয়ারহেড, উচ্চ বিস্ফোরক, ক্লাস্টার বোমা কিংবা বহু মাথা ওয়ারহেড, সবই এর নাগালের মধ্যে। বায়ুমণ্ডলের বাইরে গিয়ে এটি ছুটে চলে ম্যাক 15 গতিতে। পুনঃপ্রবেশের সময় সহ্য করে ভয়াবহ তাপ, তবুও আঘাত করে নির্ভুলভাবে। খোররামশাহ 2 সীমা ভাঙা। 2019 সালে আসে দ্বিতীয় সংস্করণ। এটি ছিল হালকা রি-এন্ট্রি ভেহিকল, ফলে আগের চেয়ে অনেক দূরে ছোড়া সম্ভব হলো। 2000 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার। নতুন সীমা স্পর্শ করলো ইরান। শুধু তাই নয়, নির্দেশনা ব্যবস্থায় এলো উন্নতি, যা নির্ভুলতাকে আরো বাড়িয়ে দিল। খোররামশাহ 4 বা খাইবার, দ্রুততম আঘাত। 2023 সালে উন্মোচিত হলো সর্বাধুনিক খোররামশাহ 4, যা খাইবার নামে পরিচিত। এর ওয়ারহেড কিছুটা কম, 1500 কেজি, কিন্তু এতে যুক্ত হলো মারাত্মক বৈশিষ্ট্য। লঞ্চ প্রস্তুতি মাত্র 15 মিনিটে। হাইপারগলিক জ্বালানি ব্যবহারে জ্বালানি ভরার ঝামেলা নেই, ফলে শত্রু টের পাওয়ার আগেই ক্ষেপণাস্ত্র আকাশে। প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সময় নেই প্রতিক্রিয়া জানানোর। এর নির্ভুলতাও ভয়ঙ্কর। 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে 30 কিলোমিটারের ভেতরে আঘাত। পুনঃপ্রবেশের সময় বাইরের সেন্সর বন্ধ হয়ে যায়, তাই শত্রুর ইলেকট্রনিক জ্যামিং ব্যর্থ হয়। খাইবার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে NIRV প্রযুক্তি, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে আলাদা আলাদা ওয়ারহেড ফেলতে পারে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে একাধিক আঘাতে। বলা হয় এটি একসাথে 80টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
খোরামশার 5 বৈশ্বিক শক্তির পথে। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তবে ধারণা বাড়ছে খোরামশার 5 হতে পারে একটি পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM। এর পরিসর হতে পারে 12,000 কিলোমিটার, গতি ম্যাক 16, ওয়ারহেড বহন ক্ষমতা 2 টন। ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প সিমর্গ সরুশ প্রমাণ করে বহু ধাপের রকেট প্রযুক্তি তারা আয়ত্ত করছে। সঙ্গে যোগ হয়েছে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা। এই সবই তৈরি করছে ICBM এর পথ। ইরান বারবার বলেছে তাদের ক্ষেপণাস্ত্রের সীমা 2000 কিলোমিটার, কিন্তু প্রযুক্তিগত অগ্রগতি এখন বৈশ্বিক শক্তিকে ভাবাচ্ছে। যদি খোরামশার 5 বাস্তব হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। খোরামশাহরের যাত্রা 8 বছরে প্রমাণ করেছে ইরান ধাপে ধাপে নিখুঁতভাবে এগোচ্ছে। গতি, পাল্লা, নির্ভুলতা, ওয়ারহেড সব ক্ষেত্রেই উন্নত। প্রতিরোধ থেকে প্রতিরক্ষা, আর প্রতিরক্ষা থেকে এখন বৈশ্বিক প্রতিরোধের পথে। খোরামশার আজ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের প্রযুক্তি, অধ্যবসায় ও শক্তির প্রতীক। বিশ্বমানচিত্রে একবারে কণ্ঠস্বর গড়িয়েও থাকলো কাঁপন, কিন্তু ইরান নড়বড়ে হয়নি। চাপ বাড়লে তারা পিছিয়ে যায় না, বরং আরো শক্ত হয়ে ওঠে, এবং সেটাই বাস্তব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না। তার যুক্তি সহজ, আমেরিকা আলোচনার আড়ালে নিজের শর্ত চাপিয়ে দেবে। খামেনি বলেন, যদি কোনো জাতি ভয়ে বা চাপের সামনে নত হয়ে আলোচনা করে, তবে সেটি শেষ হতে জানে না। আজ পারমাণবিক বিষয়ে দমে গেল, কাল ক্ষেপণাস্ত্র বা অন্য ক্ষেত্রে দমানো শুরু হবে। এই অবস্থান এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 19 সেপ্টেম্বর যে প্রস্তাব পাশ হয়েছে, তাতে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা খোলা রাখা হয়েছে। যদি কয়েকদিনের মধ্যে কোনো বড় চুক্তি না হয়, তাহলে 28 সেপ্টেম্বর থেকে ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালু হতে পারে, যেগুলো 2015 সালের ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল। ইরানের কূটনৈতিক ও কড়া কণ্ঠস্বর একসাথে দেখা গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল ভবিষ্যৎ নিষেধাজ্ঞা ও পরিদর্শকদের প্রবেশাধিকার। পশ্চিমা দেশগুলো বলছে, ইরান যদি তার পারমাণবিক কার্যক্রম সীমিত না করে অথবা আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকারে বাধা দেয়, তবে নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে না। তথ্যগুলো যতই কড়া হোক না কেন, খামেনির বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাস আছে। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, ইরান কোনো একান্ত হুমকির সামনে নামে নত হবে না। তার ভাষায়, একবার দুর্বলতা দেখালে সেটা আর থামবে না, তাই শক্তভাবে দাঁড়াতে হবে। এই কটূক্তি কেবল কণ্ঠস্বর নয়, এটি নির্দেশ করে যে ইরান এখন কূটনীতি ও আত্মনির্ভরতা দুটোতেই জোর দিচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্টের অভ্যন্তরেও কঠোর সুর শোনা যায়। ইরানের এক এমপির নেতৃত্বে 70 জন সংসদ সদস্য একটি চিঠিতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরির দাবি তুলেছেন। এই দাবি ইঙ্গিত দেয় যে কট্টরপন্থী অংশগুলো শক্তি বাড়ানোর পক্ষে, এবং তারা মনে করে পারমাণবিক সমৃদ্ধকরণই দেশের নিরাপত্তাকে নিশ্চিত করবে। পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার হুমকি পরিণতিকে একদিকে কাঁপিয়ে তুলছে, কিন্তু অন্যদিকে সে চাপ ইরানের মধ্যে প্রতিরোধ শক্তিকে আরো চেপে ধরছে। অর্থাৎ নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের মিশ্রণ ইরানকে নরম করার বদলে তার আত্মবিশ্বাস বাড়াচ্ছে, এবং রাজনৈতিক মঞ্চে কড়া পক্ষগুলোর কণ্ঠস্বর জোরালো করছে। খামেনির বক্তব্য বলছে, তারা আলোচনার নামে ওপর থেকে নির্দেশ মেনে নেবে না, বরং নিজেদের শর্তে, নিজেদের মর্যাদায় দাঁড়াবে। বৈশ্বিক চাপের সামনে ইরান চুপ করেনি, সে প্রতিরোধ গড়ে তোলে। যুক্তরাষ্ট্র আলোচনার দরজা খুলে দিলেও খামেনি সে দরজা থেকে সরাসরি ঢোকাটা প্রত্যাখ্যান করেছেন। যারা মনে করেন চাপ বাড়লে ইরান নত হবে, তাদের সামনে এখনই সবচেয়ে বড় বিপরীত ফল ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। ইরান তার শক্তি বাড়িয়ে প্রতিবাদ করছে। আমেরিকাকে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, মার্কিন যুদ্ধ সচিব পিট হেগস্ট একটি জরুরি বৈঠকে নির্দেশ দিয়েছেন। শীর্ষ মার্কিন জেনারেল এবং অ্যাডমিরালদের আগামী সপ্তাহে একত্রিত হতে বলা হয়েছে। একটি অভূতপূর্ব পদক্ষেপ বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের যুদ্ধ নয় যথেষ্ট। বিশ্ব প্রস্তুত আরও একটি যুদ্ধের জন্য। বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক পদক্ষেপের দিকে শ্বাসরুদ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। এক অভূতপূর্ব পদক্ষেপে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগস্ট আগামী সপ্তাহে ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অবস্থিত মেরিন কর্পস ঘাঁটিতে বিশ্বজুড়ে শত শত জেনারেল এবং অ্যাডমিরালদের একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছে। পেন্টাগন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু বিস্তারিত কিছু জানায়নি, যার ফলে ব্যাপক জল্পনার ঢালি।
বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি শান্তির রাষ্ট্রপতি এবং বৈঠকের আসল উদ্দেশ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার কি সারা দেশের সামরিক নেতাদের আমন্ত্রণ জানানো সত্যিই তারাও সেখানে থাকবে? ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল সারা দেশ থেকে কি জেনারেল এবং অ্যাডমিরালদের ভার্জিনিয়ায় একটি বড় বৈঠকের জন্য। আচ্ছা, আমি জানি, আমি এটা পছন্দ করি, মানে আমার মনে হয় এটা দারুণ। তাকে বন্ধুত্বপূর্ণ হতে দিন, সারা বিশ্বের জেনারেল এবং অ্যাডমিরালদের সাথে তাকে বন্ধুত্বপূর্ণ হতে দিন। কেন, এতে কি কিছু ভুল আছে? ট্রাম্প উত্তর দিলেন। সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে আরো জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আচ্ছা, তারা যদি আমাকে চায় তবে আমি সেখানে থাকবো, কিন্তু এটা এত বড় ব্যাপার কেন? আমি বলতে চাইছি, আমরা সারা বিশ্বের জেনারেল এবং অ্যাডমিরালদের সাথে মিলেমিশে আছি। মনে রাখবেন, আমি শান্তির রাষ্ট্রপতি। মিলেমিশে থাকা ভালো। আপনি এমন আচরণ করেন যেন এটা খারাপ জিনিস। এটি কি ভালো নয় যে সারা বিশ্ব থেকে মানুষ আমাদের সাথে থাকতে আসছে? তিনি আরো বলেন, এটা বিশেষ অস্বাভাবিক কিছু নয় যে যুদ্ধ সচিবের কাছে রিপোর্ট করা জেনারেলরা এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করা যুদ্ধ সচিবের সাথে কথা বলতে আসছেন। এটা আসলে মোটেও অস্বাভাবিক নয় এবং আমার মনে হয় এটা অদ্ভুত যে আপনারা এত বড় গল্পে পরিণত হয়েছেন। এটা কি একটা বড় গল্প? মানে আমার মনে হয় না। আমি মনে করি এটি কি একটা ভালো গল্প নয়? সামরিক বাহিনী হিসেবে আমরা সারা বিশ্ব থেকে সম্মানিত। আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনী পুনর্গঠন করেছি, যদিও আমরা এর একটি অংশ আফগানিস্তানকে দিয়েছিলাম, কিন্তু আমি সেনাবাহিনী পুনর্গঠন করেছি এবং আমরা খুব সম্মানিত। আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে, প্রশ্ন ছাড়াই। আমাদের কাছে বিশ্বের সেরা সরঞ্জাম রয়েছে। আমরা অন্যান্য দেশের কাছে সরঞ্জাম বিক্রি করছি এবং অনেক জেনারেল এখানে থাকে এবং এটি দেখতে চান। তারা সরঞ্জাম সাইটগুলিও পরিদর্শন করবেন, নতুন অস্ত্র সম্পর্কে কথা বলবেন ইত্যাদি। আমার মনে হয় যখন জেনারেল এবং শীর্ষস্থানীয় ব্যক্তিরা আমাদের সাথে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চান, তখন এটি দুর্দান্ত। বর্তমানে যাকে যুদ্ধ সচিব বলা হয়, সবাইকে এই নামটি পছন্দ করে, আমি পছন্দ করি। পেন্টাগনের সাথে হেগস্টের বিরোধের কারণে এই বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে হেগস্ট পেন্টাগনের মূল নেতৃত্বকে অপসারণের জন্য একটি ব্যাপক সংস্কার অভিযান শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।